আশা করি রেকর্ড হচ্ছে। অলরাইট। তো একটি নতুন ক্রিপ্টোকারেন্সি সবে জন্মাচ্ছে বা জন্মাতে চলেছে বা এই প্রসেসে আছে, তার নয় ফান্ডামেন্টাল আপনি খুঁজে পাবেন ঠিকঠাক, কারণ তার ফান্ডামেন্টালস তৈরি হচ্ছে। এমন নয় যে সেই ক্রিপ্টোটার ফান্ডামেন্টালস হবে না, সেই টোকেনটা বা সেই কয়েনটার ফান্ডামেন্টালস ভালো হবে না, পরে খারাপও হতে পারে, সেটা আলাদা কথা। একটি ক্রিপ্টোকারেন্সি যখন নতুন জন্মাচ্ছে তার অ্যানালাইসিস কি করে করবো স্যার? এটা কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস এর বাইরে, এটা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের একটা পার্ট বলা যেতে পারে। ক্রিপ্টোকারেন্সির জন্ম কিভাবে হয়, কোন কোন পদ্ধতিতে ক্রিপ্টোকারেন্সি জন্মালে তাকে আমরা ভালো বলে গ্রহণ করতে পারি। মানে কিছু কিছু পদ্ধতি থাকে, যেমন আমরা অনেকেই জানি আইসিও, আইডিও। আজকে আমাদের মধ্যে প্রচুর লেজেন্ড প্লেয়ার্সরা আছেন, ওনারা এই জিনিসগুলো আরো ভালোভাবে বোঝাতে পারবেন। তো সবার ফার্স্টে আমরা জানি ক্রিপ্টোর জন্ম কিভাবে হয়, আর ক্রিপ্টোর জন্ম কোন ভাবে হলে কোনটা বেশি সুবিধা। আমরা এটা জানবো যে আগে কোন ধরনের ক্রিপ্টো আমাদের অফার করা হতো, এখন কোন ট্রেন্ডটা নতুন চলছে। কারণ আমরা সবাই জানি ট্রেন্ডকে ধরতে হয়, ট্রেন্ডকে না ধরলে পিছিয়ে পড়তে হয়। তো এখনকার সময় কোন ট্রেন্ডটা বেশি চলছে ক্রিপ্টোকারেন্সি, কোন ধরনের ক্রিপ্টো বার্থিং প্রসেস, যেটা আমাদের জানা উচিত। ফিউচারে কোন ধরনের ক্রিপ্টো ট্রেন্ড আসতে চলেছে, মানে ক্রিপ্টো জন্মের দিক থেকে। ওকে, একজন হ্যান্ড রাইজ করেছে, আমি টোটালটা একবার শেষ করে দিই, তারপরে সবার কোশ্চেন অ্যান্সার্স নেবো। অলরাইট। তো সবার ফার্স্টে এইটা জানার আগে আমাদের কয়েকটা বেসিক জিনিস জেনে নিতে হবে, না হলে আমরা নেক্সট পরবর্তী যে স্লাইডগুলো আছে এগুলোতে আমাদের একটু প্রবলেম হবে। তো ফার্স্ট আমাদের ব্লকচেনের কিছু ভাগ, জাস্ট দুটো ভাগ আমি দিয়েছি, ব্লকচেনের আরো অনেক ভাগ আছে, এখানে দুটো ভাগ আমি দিয়েছি। এই দুটো ভাগ আমাদের একটু জেনে নিতে হবে। ফার্স্ট হচ্ছে পারমিশন ব্লকচেন আর পারমিশন লেস ব্লকচেন। পারমিশন লেস ব্লকচেনটা বোঝাই, এটা সব থেকে ইজি। আমরা জানি ব্লকচেন হচ্ছে ওপেন সোর্স, মানে আমি যদি ব্যাংকে কারোর সাথে ধরুন আমাদের আহ, আহ, দেবাশিস স্যার আছেন, দেবাশিস স্যারকে যদি আমি ব্যাংকে 1 লাখ টাকা পাঠাই, দেবাশিস স্যার আর আমি ছাড়া কেউ জানবে না যে এই টাকাটা আমি সেন্ড করেছি বা স্যার রিসিভ করেছেন। কিন্তু এটা যদি আমি ব্লক চেনে পাঠাতাম বা ক্রিপ্টো পাঠাতাম, সেই ক্রিপ্টোটা কোথায় কোন অ্যাড্রেসে ঢুকেছে, হয়তো সেই অ্যাড্রেসের নাম দেখায় না, সেই অ্যাড্রেসের মালিকের নাম দেখায় না, কিন্তু কখন কোথায় কোন অ্যাড্রেসে ঢুকেছে, তার টাইম স্ট্যাম্প থেকে শুরু করে কত পরিমাণ ক্রিপ্টো সেন্ড হয়েছে, তার কত ফিস লেগেছে, কতক্ষণ ধরে এই ক্রিপ্টোটা সেন্ড হয়ে কমপ্লিট হয়েছে, তার টিপিএস কত, মানে ট্রানজাকশন পার সেকেন্ড কত, সব কিছু দেখার জায়গা আছে যদি আমি দেখতে পারি তো, মানে ব্লকচেন এক্সপ্লোরারে গিয়ে। তো ব্লকচেন হচ্ছে ওপেন সোর্স এইভাবে, ব্লকচেনে ফুললি ট্রান্সপারেন্ট থাকে সবকিছু, যে কোথায় কি শেয়ার হচ্ছে, কোথায় কি শেয়ার হচ্ছে না, কোথায় কোন অ্যাড্রেস কতটা হোল্ড করছে, সব দেখা যায়। তো ব্লকচেনের মধ্যেও পারমিশন আর পারমিশন লেস দুটো ফিচার আছে। পারমিশন লেস ব্লকচেনটা আমি বলছি, যেমন ধরুন বিটকয়েনের মাইনিং যে নেটওয়ার্ক আছে, এটা হচ্ছে পারমিশন লেস ব্লকচেন। পারমিশন লেস মানেই বোঝা যাচ্ছে এমন একটি ব্লকচেন যার মধ্যে ঢুকতে গেলে পারমিশন লাগে না। এর মানে এটাই, ধরুন বিটকয়েনে আপনি মাইনিং করতে চলেছেন, বা ইচ্ছা হচ্ছে আমি বিটকয়েনে একটু মাইনিং করি, তো ওই বিটকয়েনে মাইনিং করতে গেলে আমাকে কি করতে হবে? বিটকয়েন মাইনিং ডট কমে যেতে হবে। ওখানে এখানে প্রায় অনেক ধরনের বিটকয়েন মাইনিং এর সাইটস আছে। ওখানে গিয়ে আমি আমার কম্পিউটারের যে হ্যাশ পাওয়ার, সিপিইউ পাওয়ার বা জিপিইউ পাওয়ার, আমি দুটো সেই মতো করে ইউজ করে আমি জাস্ট বিটকয়েন মাইনিং এ ফেলে দিলাম। তার পরিবর্তে আমি কিছু রিওয়ার্ডস পাচ্ছি, সেগুলো আমি পরে উইথড্র করতে পারি। এটা টোটাল মাইনিং প্রসেস, আমি ঢুকছি না। তো এই যে আমি বিটকয়েনের মাইনিং করতে যাচ্ছি, তার জন্য আমাকে কেউ কিন্তু পারমিশন গ্র্যান্ট করছে না, মানে বিটকয়েনের কমিউনিটি আমাকে পারমিশন গ্র্যান্ট করছে না। আমি জাস্ট নর্মালি ঢুকে যেতে পারি, আমার ফোন থেকে ঢুকে যেতে পারি। কিছু বছর আগে, অ্যাকচুয়ালি এখনো চলছে, অনেক মানুষ আমাকে ফোন দেখিয়ে শো করেছিলেন যে ওনারা পাই কয়েনকে মাইন করছে। আমি প্রায় 6-7 বছর ধরে দেখছি অলমোস্ট পাই কয়েন মাইনিং হচ্ছে, পাই কয়েন লিস্টিং হবে সামথিং এরকম কিছু। তো পাই কয়েনের মাইনিং যে হচ্ছে, এটাও কিন্তু আমি আমার ফোনের যে হ্যাশ পাওয়ার আছে সেইটা ইউজ করে আমি পাই কয়েনের নেটওয়ার্কে ঢুকে গেছি। আমি পাই কয়েনের উদাহরণ এটাই দিচ্ছি কারণ অনেকে পাই কয়েনের মাইনিং জানেন, অনেকে পাই কয়েনের মাইনিং অলরেডি হয়তো এখনো ফোনে অ্যাপস আছে ওনারা করছেন। আর বিটকয়েনের মাইনিং তো সবাই জানে যে বিটকয়েনের একটা মাইনিং বলে বস্তু হয়, যেখান থেকে বিটকয়েন আর্ন করা যায় জাস্ট কম্পিউটার বা যে কোনো ডিভাইস যেটা ইন্টারনেটের সাথে কানেক্টিং হয় সেটা দিয়ে বসিয়ে দেওয়া যায়।
তো আমি বিটকয়েনের যে নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কের মধ্যে কোনো পারমিশন ছাড়াই ঢুকে পড়লাম। এইটা হচ্ছে পারমিশন ব্লকচেন, সরি পারমিশনলেস ব্লকচেন, যেখানে আমার কোনো পারমিশন লাগছে না, আমি জাস্ট মাইনিং করতে ঢুকে পড়লাম, ওই নেটওয়ার্কের একটি অংশ আমি হয়ে গেলাম। পারমিশন ব্লকচেন কাকে বলে? পারমিশন ব্লকচেনের উদাহরণ আমাদের আইবিএস একাডেমিতেই আছে, আমি দিচ্ছি। জিনিসটা কাকে বলে বুঝি। পারমিশন ব্লকচেন হচ্ছে এমন একটি ব্লকচেন যেটা হচ্ছে ক্লোজ ব্লকচেন, মানে যার মধ্যে এন্ট্রি করতে গেলে ম্যানেজমেন্ট থেকে অ্যাকসেপ্ট করতে হয়, তারপরে সেই মানুষটা আমাদের ব্লকচেনের নেটওয়ার্কে ঢোকে। যেমন আমাদের আইবিএস যেখানে ফুললি ব্লকচেনে চলে, আপনাদের আইডি থেকে শুরু করে টপ আপ কত আছে টোটালটা কিন্তু ব্লকচেনে রেকর্ড হয়, কিন্তু একে অপরের আইডি কত আছে, নাম্বার কি আছে, কত টপ আপ আছে কেউ দেখতে পাবেন না। দেখতে কারা পাবে? অনলি ম্যানেজমেন্ট, আইবিএস ম্যানেজমেন্ট অনলি দেখতে পাবে কার কাছে কত টপ আপ আছে, কার কাছে কত ডলার হোল্ডিংস আছে, আর কার কি আইডি আছে, পাসওয়ার্ড আছে। এটা হচ্ছে পারমিশন ব্লকচেন, যেখানে পারমিশন ছাড়া কেউ কিছু দেখতে পাবেন না, শুধু ম্যানেজমেন্ট, ব্লকচেনের যারা ম্যানেজ করছেন, ব্লকচেনের যারা ডেভেলপার, তারা এই জিনিসগুলো শুধু ম্যানেজ করতে পারবে। দুই ধরনের ব্লকচেন আমি বুঝিয়ে দিলাম। এইবারে এগুলো নেক্সট আমাদের স্লাইডগুলোতে কাজে লাগবে, তাই আমি জাস্ট বেসিকটা ক্লিয়ার করলাম। অলরাইট, আমি নেক্সট ফেজে যাচ্ছি। ফার্স্ট শুরু হচ্ছে প্রথম কয়েনের যে জন্ম, ফার্স্ট একদম কিভাবে স্টার্ট হয়েছিল। এটা হচ্ছে নাম ইনিশিয়াল কয়েন অফারিং, আইসিও। আইসিও জিনিসটা কি? জাস্ট কয়েন অফার করা হয়, কোনো ইনভেস্টর ইনভেস্ট করেছে কোনো একটি ক্রিপ্টোকারেন্সি কোম্পানিতে, কোনো ব্লকচেন বেস কোম্পানিতে, তার পরিবর্তে কোম্পানির শেয়ার যেরকম দেওয়া হয়, এখানে যেমন দেওয়া আছে আইপিও ইজ ইকাল টু আইসিও, এটা ক্রিপ্টোকারেন্সির জন্য আমি ইজি ভাবে লিখেছি। আইপিও মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, যেটা শেয়ার মার্কেটে হয়, যেখানে অন্য কোম্পানির আপনি শেয়ার বাই করতে পারেন এবং সেই জায়গা থেকে আপনি একটি কোম্পানির শেয়ার পেলেন, ইনিশিয়াল পাবলিক অফারিং। ঠিক সেই রকমই আপনি ধরুন একটি কোম্পানিতে ইনভেস্ট করছেন, তার বদলে আপনি কিছু কয়েন পেয়ে গেলেন, এটা হচ্ছে ইনিশিয়াল কয়েন অফারিং, আইসিও প্রসেস, একটি ক্রিপ্টোকে মার্কেটে আসার একটি প্রসেস। আজকে আমাদের প্রায় 6টার মতো প্রসেস আছে, তারপরেও আরো অনেক প্রসেস আছে ক্রিপ্টোতে, মানে ক্রিপ্টোকারেন্সি কিভাবে মার্কেটে আসে, মানে অ্যাকচুয়ালি ক্রিপ্টোকারেন্সির জন্ম কিভাবে হয়। তো ফার্স্ট হচ্ছে ইনিশিয়াল কয়েন অফারিং। ইনিশিয়াল কয়েন অফারিং এ প্রচুর সমস্যা, এটা হচ্ছে একদম ফার্স্ট মেথড। এখানে এক্সাম্পলে দেওয়া আছে ইথেরিয়াম। ইথেরিয়াম কিন্তু আইসিও হয়ে মার্কেটে এসেছিল কোনো সময়। তো ইনিশিয়াল কয়েন অফারিং এর প্রচুর প্রবলেম থাকে, প্রচুর ফ্রডস হওয়ার জায়গা থাকে, কারণ আপনাকে ধরুন এমন কোনো কয়েন দিয়ে দেওয়া হলো ইনভেস্টমেন্টের পরিবর্তে, যে কয়েন ফিউচারে কোথাও লিস্টিংই হচ্ছে না, বা যেই কয়েনের কোনো ভ্যালুই তৈরি হয়নি, যেই কয়েনের লিকুইডিটি দেওয়া হয়নি, তাহলে আপনি শুধু কয়েনটাই হোল্ড করছেন। এইটা একটা এর অসুবিধা, আইসিওর অসুবিধা। তাহলে আমরা ফার্স্ট যে পয়েন্টটাই দেখলাম তার মধ্যে একটা অসুবিধা পেয়ে গেলাম, হয়তো আমরা আইসিও দেখলে একটু পিছিয়ে আসার চিন্তা করব। এইভাবে একটি ক্রিপ্টোকারেন্সি যখন জন্মাচ্ছে, সবাই মার্কেটে আসছে, তাকে আমরা বিচার করার চেষ্টা করছি, এটা ফান্ডামেন্টালি। এবারে টাইপ অফ আইসিও, কিছু আইসিও টাইপস আছে, তিনটে টাইপ আছে যেটা মোস্ট পপুলার, আমি এই তিনটেই ধরেছি। ফার্স্ট হচ্ছে স্ট্যাটিক সাপ্লাই, স্ট্যাটিক প্রাইস। এখানে কোম্পানি ঠিক করে, তার ব্যাক এন্ডে যে কোম্পানি আছে তারা ঠিক করে যে আমরা হয়তো 1 লাখ কয়েন বানাবো, 1 লাখ কয়েনের দাম 2 টাকা করে রাখবো। সব কয়েন বিক্রি হয়ে গেলে 2 লাখ টাকা কোম্পানির ফান্ডিং আসলো, এই ফান্ডিং দিয়ে আমরা নানা ধরনের প্রজেক্ট চালাবো। প্রজেক্ট চালানোর পর কোম্পানি যখন ভ্যালুয়েশন হবে, তখন সবাই তাদের কয়েনগুলো হয়তো ডবল বা 4 ডবলে সেল করে তারা তাদের প্রফিট নিতে পারবে, আর কোম্পানিরও উন্নতি হলো। এটা হচ্ছে স্ট্যাটিক সাপ্লাই, স্ট্যাটিক প্রাইস। তারপরে আছে হচ্ছে স্ট্যাটিক সাপ্লাই, ডাইনামিক প্রাইস। এখানে প্রাইস ডিফারেন্স করা হয়, এখানে প্রত্যেকটা জায়গাতে ইনভেস্টরদের এক্সিট করানোর জায়গা থাকে। তো প্রাইস ডিফারেন্স কেমন করা হয়? ধরুন 100% কেউ টোকেন বানিয়েছেন, কোন একটি কোম্পানি 100% টোকেন বানিয়েছেন, 5% হয়তো ফ্রি এয়ার ড্রপ দিয়ে দেওয়া হলো। যেমন আমরা প্রচুর এয়ার ড্রপ পেয়েছি আগে একটা টাইমে, বিএনবি কয়েনের এয়ার ড্রপ হয়েছিল, বিএনবি কয়েন ফ্রিতে পাওয়া যেত এক সময়, ওয়াজিরেক্স কয়েন ফ্রিতে একসময় পাওয়া যেত, এরকম প্রচুর এয়ারড্রপসে আমরা হোল্ড করে ওখান থেকে আমরা অনেক ফান্ড জমাতে পেরেছিলাম একটা টাইমে। তো এয়ারড্রপ ধরুন 5% এয়ারড্রপ দেওয়া হলো 100% কয়েনের মধ্যে, তারপরে 10%-এর কয়েনের দাম 1 টাকা রাখা হলো, তারপরের 50% কয়েনের দাম 5 টাকা রাখা হলো,
পরপর যারা আসবে বাইং করতে থাকবে, আর নেক্সট 65% হয়তো 7 টাকা 5 টাকায় রাখা হলো। এদেরকে সবাইকে সেল করে দেওয়ার দায়িত্ব হচ্ছে কোম্পানির। যারা ফ্রিতে এয়ারড্রপ পেয়েছিল তারা 1 টাকা উঠলেই খুশি, সেল করে বেরিয়ে গেল। যারা 1 টাকাতে হয়তো সেই 10% মানুষ পেয়েছিল, তারা নেক্সট যে স্টেপটা আছে এরকম করে করে সেল করে সবাই অ্যাকচুয়ালি প্রফিট করে করে এখান থেকে বেরোনোর জায়গা থাকে। সাউন্ড ক্র্যাক হচ্ছে, সাউন্ডের কি সত্যি প্রবলেম হচ্ছে? হলে জানাতে পারেন। হ্যাঁ স্যার, প্রবলেম হচ্ছে। অলরাইট, আশা করি এখন কি ঠিক আছে। এখানে ইন্টারনেটের একটু সমস্যা হ্যাঁ, আছে সকাল ক্লিয়ার থেকে। ক্লিয়ার আছে। অলরাইট স্যার। তো স্ট্যাটিক সাপ্লাই অ্যান্ড ডাইনামিক প্রাইস বোঝা গেল, মানে সাপ্লাই একই থাকবে, সেই কয়েনটার প্রাইস আপ ডাউন করবে এমন একটি আইসিও যেখানে কয়েন অফার করা হচ্ছে। তো সেই জায়গা থেকে সবাই এখানে প্রফিটেবল হতে পারে। স্ট্যাটিক সাপ্লাই অ্যান্ড ডাইনামিক প্রাইস। এরপরে আছে স্যার ডাইনামিক সাউন্ড সাপ্লাই। প্রবলেম, স্যার সাউন্ড প্রবলেম। এখনো সাউন্ড প্রবলেম হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, থেকে থেকে বন্ধ হয়ে যাচ্ছে। ওকে, আমি নেটওয়ার্ক চেঞ্জ করছি এখন। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। অলরাইট স্যার, থ্যাংক ইউ। ওকে, তো আমরা এই জিনিসটা টোটালটা একবার বুঝিয়ে দিই ছোট্ট করে, কারণ সাউন্ডের মাঝখানে কিছু প্রবলেমস হয়েছে। স্ট্যাটিক সাপ্লাই অ্যান্ড স্ট্যাটিক প্রাইস, একটি সীমিত কয়েনের একটি সীমিত। হ্যালো, স্যার সাউন্ড প্রবলেম স্যার। এখন কি ঠিক আছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে স্যার। সাপ্লাইজ অ্যান্ড প্রাইসের মধ্যে যে ডিফারেন্স থাকে এই নিয়ে তিনটে এখানে ভাগ করা যায়। ডাইনামিক সাপ্লাই অ্যান্ড ডাইনামিক প্রাইস, যেখানে সাপ্লাই যখন ইচ্ছা বা বাড়াতে পারে, মানে যে কোনো আইসিও যখন হয়, কোনো কয়েন যখন তৈরি হয়, তার সাপ্লাই বাড়ানোর জায়গা থাকে। সেটা সব কয়েনের জন্য না, কিছু কিছু কয়েনের সাপ্লাই বাড়ানো যায়, সব কয়েনের সাপ্লাই বাড়ানো যায় না। আবার প্রাইস ম্যানেজমেন্ট চাইলে আপ ডাউন করাতে পারে, যদি ম্যানেজমেন্টের কাছে ফুললি সেখানে কন্ট্রোলস থাকে। তো আইসিওর এগুলো পার্ট, যেগুলো আমাদের পুরোনো প্রিভিয়াস যে চ্যাপ্টার গুলো চলে গেছে, আমাদের ব্লক চেনের যে প্রিভিয়াস চ্যাপ্টার গুলো চলে গেছে, যখন বিগ বিগ কয়েন লঞ্চ হয়েছিল তখন বেশিরভাগ কয়েন আইসিওতে লঞ্চ হয়েছিল। ওকে, আইসিও নিয়ে আর বেশি যাচ্ছি না। এরপর 2 নম্বর আসি, এসটিও, সিকিউরিটি টোকেন অফারিং। এখানেও আপনাকে আইসিওর মতোই একটি কয়েন অফার করা হয়, যেই কয়েনটা বাস্তবে কোনো একটি ভ্যালুর সাথে যুক্ত থাকে। ধরুন বাস্তবে তার পেছনে গোল্ড দিয়ে ব্যাকআপ দেওয়া থাকে বা কোনো জমি জায়গা দিয়ে ব্যাকআপ দেওয়া থাকে, মানে একটি কয়েনের অলরেডি ভ্যালু আছে যেটি বাস্তবে কোনো একটি জায়গার সাথে যুক্ত, রিয়েল ওয়ার্ল্ড এন্টিটিস বা রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট তার সাথে যুক্ত, এমন কোনো কয়েন, এমন কোনো সিকিউরিটি টোকেন যেটা অফার করা হয় ইনভেস্টরদের। কারণ ইনভেস্টররা ইনভেস্ট করছেন, তার পরিবর্তে তাদেরকে সিকিউরিটি টোকেনস অফার করা হয়। এর এক্সাম্পল এখানে আছে T0। 3 নম্বর আসি, ইনিশিয়াল এক্সচেঞ্জ অফারিং। ইনিশিয়াল এক্সচেঞ্জ অফারিং আরেকটু বেশি সুবিধা হয় আইসিওর থেকে, কারণ আইসিওতে আপনাকে শুধু কয়েন দেওয়া হতো, সেই কয়েন কবে কখন লিস্টিং হবে, কোথায় লিস্টিং হবে কেউ জানতো না। এখানেও আপনাকে কয়েন দেওয়া হয় যেই কয়েনটা অলরেডি কোনো একটা জায়গায় লিস্টিং হয়ে আছে, মানে ইনিশিয়ালি এক্সচেঞ্জে আপনি ওই কয়েনটাকে পেয়ে যাচ্ছেন এবং তখনই আপনার ইচ্ছা হলে আপনার ইনভেস্টমেন্ট তুলে নিতে পারেন, মানে কয়েনটাকে সেল করে দিতে পারেন। যেমন এখানে জানুয়ারি 2019-এ বিটটোরেন্ট কয়েন ছিল, বিটিটি, অনেকে এখনো হোল্ড করছেন বিটিটি, এখন ওটা ফোক হয়ে বিটিটিসি হয়ে গেছে। ফোক প্রবলেম জিনিসটা স্যার। কি? হ্যালো, থেকে থেকে আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে স্যার।
হ্যালো, এখন ঠিক আছে? হ্যালো। সাউন্ড আসছে না স্যার? অ্যাকচুয়ালি এখানে ইন্টারনেটের বড় সমস্যা আজকে সকাল থেকেই চলছে। এখনো কি আসছে না নাকি এখন ঠিক আছে? হ্যাঁ, এখন এসছে। আচ্ছা, আমি দেখছি ইন্টারনেটের কি সমস্যা ঠিক করা যায় কিভাবে। অলরাইট। তো আইও, যেখানে আমরা কথা বলছিলাম, এমন কিছু কয়েন আপনাকে অফার করা হবে যেই কয়েনগুলো অলরেডি কোনো একটা জায়গায় লিস্টিং হয়ে আছে। এই যে জানুয়ারি 2019 বিট বিটটরেন্টের যে কয়েন, বিটটরেন্ট টোকেন বিটিটি, এইটাকে আগে এখন এটার আগের নাম ছিল বিটিটি, এখন এটা ফোক হয়ে বিটিটিসি হয়ে গেছে। তো এটা যখন বাইন্যান্স লঞ্চ প্যাডে লঞ্চ করেছিল, 7.1 মিলিয়ন ডলার শুধু সেল হয়েছিল 15 মিনিটের মধ্যে। এটা হচ্ছে আইওর কামাল। মানে এমন একটি কয়েন আপনাকে অফার করছে, একটি জন্মে হচ্ছে এমন একটি ক্রিপ্টোকারেন্সি অলরেডি একটা এক্সচেঞ্জে থাকা সমেত। এটা হচ্ছে আইসিওর একটু আপডেটেড ভার্সন, আইইও। এরপর আসি আইডিও। আইডিও তার থেকে আরেকটু বেশি অ্যাডভান্স, যেখানে ইনিশিয়ালি ডেক্স অফার করা হচ্ছে। ডেক্স মানে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। আমরা সবাই জানি দুই ধরনের এক্সচেঞ্জ থাকে, একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে একটি সেন্ট্রাল বডি থাকে, যেখানে আপনার কোনো সমস্যা হলে সেই সেন্ট্রাল বডি ঠিক করতে পারে, যদি তাদের সাধ্যের মধ্যে থাকে। যেমন আপনি হয়তো পাসওয়ার্ড ভুলে গেছেন, বা ঠিকঠাক লগ ইন হচ্ছে না, লগ ইন ইস্যুস হচ্ছে, সেখানে সেন্ট্রালাইজ বডি, সেন্ট্রাল এক্সচেঞ্জে এগুলো ঠিক করা যেতে পারে। কিন্তু ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে আপনার কোনো সেন্ট্রাল বডি থাকে না। তো সেই কারণে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ট্রেড করার সময় স্লিপ টলারেন্স কত নেবো, বা কিভাবে সোয়াইপিং করব, এইগুলো একটু খটোমটো ব্যাপার থাকে, এইগুলো একটু প্রবলেমের ব্যাপার থাকে। তো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ অফার করা হয় এমন কিছু ক্রিপ্টোকারেন্সি। এখানে এক্সাম্পল দেওয়া আছে বাইন্যান্স লঞ্চপ্যাড, যেটা আইডিয়া করা হয়েছিল। ইনিশিয়ালি এমন একটি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টিং থাকবে, সেই কয়েনকে আপনাকে দেওয়া হবে, তা আপনার ইনভেস্টমেন্টের পরিবর্তে। আর এখানে সুবিধা হচ্ছে সেই কয়েনের এগেনস্টে আপনি লিকুইডিটি দেখতে পাবেন, যে আমি যে কয়েনটা বাই করতে চলেছি সেই কয়েনের এগেনস্টে কত লিকুইডিটি দেওয়া আছে, আমি এখানে শো করতে পারি ডেক্সে। লিকুইডিটি মানে কি? লিকুইডিটি হচ্ছে, লিকুইডিটির অপর নাম হচ্ছে বিশ্বাস। যে যত বেশি লিকুইডিটি থাকবে, তত বেশি আপনি তাড়াতাড়ি সেখান থেকে আপনার ইনভেস্টমেন্ট বার করে নিতে পারেন। ধরুন একটি কয়েনের ওখানে শো করছে লিকুইডিটি $2000, কিন্তু আপনি $5000 অলরেডি বাই করে বসে আছেন। সেখান থেকে আপনি সেল করলে ইনিশিয়ালি $2000ই সেল হবে, কারণ এর থেকে বেশি ওখানে ক্যাশ রাখা নেই। আপনার $3000 ওখানে স্টাক হয়ে পড়ে থাকবে। তো লিকুইডিটি যত বেশি, একটি কয়েনের বাইং সেলিং ভলিউম তার থেকে এক্সট্রা হতে পারে, বেশি হতে পারে। তো লিকুইডিটি ডেক্সে দেখা যায় খুব ইজিলি। তো যেখানে আইডিও করা হচ্ছে, যেখানে ডেক্স অফার করা হচ্ছে, সেখানে আপনি এটাও সুবিধা পেয়ে যাচ্ছেন যে আমি যেই কয়েনটাতে ইনভেস্ট করছি, যেটা অলরেডি আইডিও হচ্ছে, ডেক্সে আছে, তার লিকুইডিটি কত সেটাও আমি দেখতে পারি। অলরাইট, 4 নম্বর গেল। 5 নম্বর হচ্ছে আইজিও, ইনিশিয়াল গেম অফারিং। এই জায়গাটা আমাদের ফিউচারে আসতে চলেছে, অলরেডি কিছু কিছু জায়গায় স্টার্ট হয়ে গেছে। এখনো পর্যন্ত আইডিও অবধি আমরা পৌঁছেছি। মানে বিরাট বিরাট যে ক্রিপ্টোকারেন্সিতে গেম হচ্ছে, সেগুলো আইডিওর ওপর চলছে এখনো। এর পরের ফেজেস গুলো হচ্ছে আইজিও, তারপরে আছে হচ্ছে আইএনও, এগুলোতে আসছি আমি। তো ইনিশিয়াল গেম অফারিং এ আপনাকে অফারটা কি করা হয়? ইনিশিয়াল গেম অফারিং এ আপনাকে অফার করা হবে এমন কোনো গেমের ইন গেম পারচেস। যেমন এখনকার সময় গেম প্রচুর উঠেছে, এবং গেম নিয়ে বিজনেস প্রচুর লেভেলের হচ্ছে। আর এমন কিছু গেম থাকে, যেমন এখানে ডলার কাবে বলে একটা সংস্থা আছে, যারা গেম বার করছে, যারা আইজিও করছে অলরেডি। এখানে ক্রাউড ফান্ডিং করা হয় ইনিশিয়াল গেমের ভেতর থেকে, যে গেমের কোনো স্কিন থাকলো, বা গেমের কোনো ইন গেম পারচেস, যেগুলো আপনি ওপেন মার্কেট থেকেও পেয়ে যেতে পারেন। আপনাকে ইনভেস্ট করা হলে তার পরিবর্তে কিছু ইন গেম পারচেস করে দেওয়া হয়। যেমন মেটাভার্স, ধরুন মেটাভার্সে আপনি বিচরণ করছেন। মেটাভার্স একটি ডিজিটাল ওয়ার্ল্ড। আমাদের যেমন নর্মাল ওয়ার্ল্ড আছে, এখানে আপনি নর্মাল হাঁটাচলা করতে পারেন, আপনার বন্ধুর সাথে দেখা করতে যেতে পারেন।
নর্মাল ওয়ার্ল্ডে, আমাদের পৃথিবীতে। সেরকম ডিজিটাল ওয়ার্ল্ডে যদি আপনার বন্ধু সেই ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড থাকে, সেখানে আপনি কিন্তু বন্ধুর সাথে দেখা করতে যেতে পারেন, আপনারা নর্মাল জাস্ট ওয়াকে বেরোতে পারেন। তো সেই সব জায়গায় এমন কিছু স্কিনস, ধরুন জুতো বা সেই সব রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি বাদ দিয়ে ভার্চুয়াল ওয়ার্ল্ড এন্টিটির যা জিনিস হয়, ধরুন আপনাকে কোনো একটা ল্যান্ড অফার করা হলো, এটা আইজিওর মধ্যে পড়বে। আপনি এমন একটা গেম কোম্পানিতে ধরুন ইনভেস্টমেন্ট করলেন, সেই ইনভেস্টমেন্ট করার পরিবর্তে ওই গেম কোম্পানি যে গেম বানাচ্ছে সেই গেমের ভেতর আপনাকে কোনো একটা ল্যান্ড অফার করা হলো, বা আপনাকে কোনো গেমের ভেতর গাড়ি অফার করা হলো। এই গাড়িগুলো আবার বাইরে থেকেও কেনা যায়। যারা গেমের মধ্যে এনথুজিয়াস্টিক, যারা গেম খেলতে ভালোবাসেন, তাদের মধ্যে হয়তো অনেকে এইগুলো পারচেস করতে পারে। তো আইজিও হচ্ছে নেক্সট ট্রেন্ড, এগুলো আসছে। তাহলে আমরা যদি কোনো একটি ক্রিপ্টোকারেন্সি দেখি, আর তার ব্যাক যদি আইজিওতে থাকে, তার জন্ম যদি আইজিও থেকে হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন নেক্সট ট্রেন্ডিং এর জন্য আমাকে এই কয়েনটা কিনে রাখা উচিত। অলরেডি আমরা 6 নম্বর পৌঁছে গেছি। লাস্ট হচ্ছে ইনিশিয়াল এনএফটি অফারিং, আইএনও। এখানেও আপনাকে এনএফটি অফার করা হয়। ধরুন একটি এনএফটি প্ল্যাটফর্মে আপনি ইনভেস্ট করছেন ইনিশিয়ালি। সেই এনএফটি প্ল্যাটফর্মে যখন আপনি ইনভেস্ট করলেন, তার পরিবর্তে, আপনার ইনভেস্টমেন্টের পরিবর্তে আপনি কিছু রেয়ার এনএফটি পেলেন। সেই রেয়ার এনএফটি গুলো পরে আপনি সেল করতে পারেন চড়া দামে। আর এনএফটি বাইং অ্যান্ড সেলিং এর মধ্যে একটা প্রফিট রাখা থাকে, সেটা আমরা সবাই জানি। কারণ এনএফটি আমি এখন যদি বাই করে রাখি, সব এনএফটি না, বুঝে বুঝে, যেমন সব ক্রিপ্টো আপনি যদি বাই করে রাখেন সবাই আপনাকে প্রফিট দেবে কালকে, এটা সম্ভব নয়। কিন্তু বুঝে বুঝে যেরকম আমরা ক্রিপ্টো বাই করি, ঠিক সেই রকমই অ্যানালিসিস করে আমরা যদি এনএফটি বাই করে রাখি, সেই এনএফটি আমরা পরবর্তীকালে সেল করতে পারি। ঠিক সেই রকমই আপনাকে ডিফল্ট কিছু এনএফটি অফার করা হবে আপনি যদি আইএনওতে পার্টিসিপেট করেন আপনার ইনভেস্টমেন্টের পরিবর্তে। তাহলে আইএনও আমাদের ফিউচারে আসছে, কয়েকটা জায়গায় হয়েছে, যেমন থান্ডারল্যান্ডস বলে একটা এনএফটি প্ল্যাটফর্ম, তারা এখনো আইএনও করছে। এর পরেও কিছু কিছু জায়গা থাকে যেখান থেকে ক্রিপ্টোকারেন্সির জন্ম হতে পারে, যেমন হচ্ছে প্রি সেল বা প্রাইভেট সেল। প্রি সেল বা প্রাইভেট